তুজের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইলো ছেলেটার হাত থেকে। আমতা আমতা করে বলল, কিছু হয়নি। হাত নিয়ে পৃথার মোড়ামুড়ি বিরক্ত হলো তুজ। চোখ গরম করে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা আর নিজের হাত টানাটানি করলো না। তুজ কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙ্গুলটা। অতঃপর হুট করে কিছু না বলে কক্ষে থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হয়ে আবার হন্তদন্ত করে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বাক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি হয়েছে দেখি, হাতটা দাও, তাড়াতাড়ি ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামনে এইটুকুই তো কেটেছে, বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছে মেয়েটা। এইটুকু কাটায় আবার কি ওষুধ লাগবে? তাছাড়া এইসব ঔষধ পৃথার পুরো বিপরীতে চলাচল। পৃথার এই ওষুধ নামক পদার্থটা তুই চোখে সহ্য করতে পারে না, তার উপরে এই ওষুধ কাটা স্থানে লাগালে জ্বলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরো গুটিয়ে নিল। ঢোক গিলে বলল, এসবে আবার কি প্রয়োজন? এতটুকুই তো কেটেছে। তুজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অতঃপর নিজের থেকেই মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বাক্স থেকে ঔষধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুজ নিজ দায়িত্বে পৃথার হাতে ওষুধ লাগাতে শুরু করলো। সাথে সাথে হাত জ্বলে উঠলো মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথিত ধ্বনি তুলে বলল, আহ, লাগছে। তুজ নিজের হাত থামিয়ে দিল। ওষুধ লাগানো বন্ধ, চোখ তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রঙের নরম কোমল ওষ্ঠজোড়া কাঁপছে তিরতিরিয়ে। পৃথার ব্যথায় যেন ব্যথা পাচ্ছে তুজের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে ক্রমশ। তুজ আর ভাবলো না। নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে অক্ষিদ্বয় মিলে তাকালো পৃথা। নিজের সম্মুখে পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে সে তাকালো তুজের পানে। তুজ আলতো ভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুজের মুখে থেকে নিঃস্পৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরে প্রতিটি লোমকূপ। শিরদ্রা বেয়ে নামতে শুরু করছে শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি, হে কেমন ভালো লাগা! হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরো শেষে উকি দিল। রান্নাঘরের দরজায় মিহি কণ্ঠে ডাকলো, স্যার। আরুষের ডাকে ধ্যান ভাঙল পৃথা ও তুর্যের উভয়ে। হঠাৎই তুর্যের হাত নিজের হাতে থাকা অবস্থায় আরুষকে এভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, আসার আর সময় পেলি না বেয়াদব। ঢোক গিলল আরুষ। আমতা আমতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইছি না স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই এখানে না আসে পারলাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হাতে পড়ে আরুষ সত্যিই কোনো জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুজ নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার রুমে অপেক্ষা করে আসছি আমি। রুমে যেতে হবে না স্যার, এইখানেই বলছি। তুজের কপালে ভাঁজ গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা? তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুজ প্রশ্ন করলো। কি কথা? এলোমেলো দৃষ্টি ফেললো আরুষ। আগ্রহী কণ্ঠে বলল, স্যার, আমার খাবারটাও কি আপনি রান্না করবেন নাকি আমি বাইরে থেকে নেব? তুজের মেজাজ বেরিয়ে গেল ভীষণভাবে। এইটা আরুষের জরুরি কথা? বউয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে এই উদ্ভট জরুরি কথা বলতে এসে বেয়াদবটা। তুজও ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সে খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে। দাঁতে দাঁত চেপেই বলল, তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মির্জাফরের বংশধর। আরুষ দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ ধরলো। বোকা বোকা কণ্ঠে বলল, 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব। তুজের কদর এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না। কিন্তু ছেলেটা তার সম্মুখে এলেই কেমন বোকা বোকা কথা বলে। তুজও চেঁচিয়ে উঠল, ধমকে সুরে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ আহাম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুজের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুজের ফ্ল্যাট থেকে। তুজও এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে পারে। যান বাঁচানো ফরজ। আগে নিজের প্রাণ বাঁচানো, তারপরে অন্য কিছু।
অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছে তা এতটুকুই যথেষ্ট। সবসময় তাকে শুধু মির্জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মির্জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে বাগড়া দিয়ে এসেছে। এতদিন পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে। আরুষ চলে যেতে তুর্য আবার আগের রূপে ফিরে এলো। তবে এবার ওই সবজি বাদ দিয়ে নামালো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আর সেই সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল। হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চাইছো নাকি? তুর্যের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা। শুধুমাত্র উকি ঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্য রান্নার কাজ সামলাতে সামলাতে পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনার প্রিয় খাবারের রান্না শিখে আমার কাজ কি? তুর্য ঠোঁট কামড়ে হাসলো। পৃথার পানি একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে, তোমার হাতের রান্না খাওয়ার জন্য জিহ্বা আমার উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই উদলাই হবে, শুধু খেতে আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি। পৃথার কথার জবাব দিল না, আর কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেট নিয়ে রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল। উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটফট খেয়ে বলো তো কেমন হয়েছে? পৃথা নিজের ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্যের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনো রান্না জানে না, অথচ একটা ছেলে হয়ে তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। পৃথা দেরি করলো না, ঝটপট হাত ধুয়ে হাত লাগালো বিরিয়ানিতে। এক লোক মুখে দিতেই চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী। তুর্য হতাশার নিঃশ্বাস ফেলল, বিড়িয়ে বলল, কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। কখন সে বাড়িতে এসেছে। নিশ্চয় বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউ, নাকি দিয়েছে কিন্তু সে টের পায়নি। পৃথার চিন্তা হলো এতক্ষণ সে বাড়ির বাহিরে বাবা ভাইরা যদি আবার বকাবকি করে। মেয়েটা কোনো রকম নাকে মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধুয়ে তড়িঘড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বসার কক্ষে সোফা থেকে কাঁধ ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়ে তুর্য অস্ত্র ফাঁকা করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরলো দরজার দিকে। তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো। পিছু ফিরে আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে আর 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না পৃথা। তাড়াহুড়া করে বেরিয়ে গেল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে তার থেকে বেশি আর কি চাই। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়। আকাশের সূর্যটা হেলে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করেছে সে প্রায় ডুবু। সূর্য ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপে কি যেন করছিল। এর মধ্যেই কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, দুপুরে তুই আমার যে সর্বনাশ করেছিস এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ালো, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাদ হয়েছে, সর্বনাশের সর্বনাশ, বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনার শ্বশুর কোনো এক শিয়ালের কাছে আপনার মুরগির বাচ্চার মতো বউকে বিয়ে ঠিক করেছে। তুর্য চমকালো, থমকালো। কি বললো আরো সেটা? পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না, তার বিয়ে? তুর্যের বুকের ভেতরটা মুচড়ে উঠল। সে ভেবেছিল
পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এই কথা সে কল্পনাও করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাক হয়নি। তালাকহীনা একটা মেয়ের বিয়ে ঠিক কিভাবে হলো? তো সে জল শক্ত হলো, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো সে, তাতে দাঁত চেপে বলল, কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দিবে? আমি তুর্য চৌধুরী আজ এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউ মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম। থমকালো তুর্য, আবার বলল, এবারের সংগ্রাম বউ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম বউ মুক্তির সংগ্রাম। বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব, তবুও বউকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তোদের যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকালো। দুই পকেটে তন্ন তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করে রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নেই স্যার। তুর্যের মেজাজ বিগড়ালো, আরো দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল। তুই আছিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল, আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার সাথে কার মাথায় নুন রেখে পরই খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষ চাপাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের কানে, ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই, নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আজ তোর ঘাড় সহ মাথাটাই রাখবো না বেয়াদব। আরুষ আটকে উঠল, ভয়ে সিটিয়ে গেল মুহূর্তেই। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জেনে বেশ তুর্যের ক্রোধ সম্পর্কে সে বেশ ভালোভাবেই জানে। এবার যদি ছেলেটা সত্যি সত্যি ক্রোধের ভূতের ন্যায় তার ঘাড় মটকে দেয়, তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অক্কা পেতে হবে। আর সে নিজের উপর নিজের রাগ লাগলো। কে বলেছিল তাকে এমন বেফাস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্র কোনো কালেই এই বেফাস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচর্যে থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আয়ুষের ভাবনার মধ্যেই সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে। আর একটু হলেই গলাটা টিপে দিবে। আয়ুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখে থেকে। এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাইরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস মীর জাফরের বংশধর? দাঁড়া বেয়াদব। আয়ুষকে আর পাইকে সে নিজের যান বাঁচাতে পালিয়েছে। তুজু ছেলেটা পিছু পিছু দৌড় দিতে গিয়েও থমকে গেল। মাথাটা আবার চড়াও হলো, থমকে গেল। মাথায় আবার চড়াও হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় কখনোই নিত না। তুজু ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করবে, তারপর না হয় সবকিছু খুলে বলবে। একবার পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজ থেকে তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে আর যুদ্ধ বিগ্রহ হয়ে চড়াতে হতো না তুজকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্কেও ভালো থাকতো, বউ পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনায় জল ঢেলে দিল না দারুণভাবে। এখন আর উপায় নেই, যেভাবে হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিয়ে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যে ফ্ল্যাটের দরজা গলিয়ে শুধুমাত্র মাথাটা ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি? আমি ভিতরে আসবো? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটা ওপরে যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরে দেখে নিবে, আগে বউয়ের বিয়ে আটকে নিক। তুর্য চড়া গলায় বলল, ভিতরে আসতে হবে না তোকে, গার্ডসদের তৈরি থাকতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়তে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পৃথাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনো এই জনমানবের কাউকেই চেনে না বা কেন এসেছে জানে না। তাকেও এই বিয়ে বিষয়ে কিছু বলেনি কেউ, সেও জিজ্ঞাসা করেনি। যদি ভিতরে ভিতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করছিল যে এ সময় কারা এসেছে, কেন এসেছে, তা ভেবে কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষেই বসেছিল পৃথা। এর মধ্যে সুফিয়া বেগম হন্তদন্ত করে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেই দিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিলি না? শাড়িটা ভীষণ সুন্দর, ওই কালো শাড়িটা পরে নে।
আর একটু তার সাথে হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে। পৃথা কমলে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই রাত বিরাতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে বলছো কেন? সুফিয়া বেগম আমতা আমতা শুরু করলেন। মেয়েকে এসে কিভাবে বলবেন যে তার বাবা হুট করে তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন? মেয়েকে না বলে কয়ে তালাকহীনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতোমধ্যেই। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, তারপর থপ্তা নিঃশ্বাস ফেলে বললেন। পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত এসেছে, অথচ সে কিছুই জানে না। জীবন তার, বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর? পৃথার পরিবার তার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো? তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখনো পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার, মাত্র তো 17 বছর হলো মেয়েটার। বান্ধবীদের বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারলো না বাবা মায়ের এই সিদ্ধান্তকে, প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন, মেয়ের নিকটে গিয়ে বললেন, এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। পৃথা গলা বাড়ালো, স্থানকাল পাত্র ভুলে বলল, ভালো কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য? থামলো পৃথা, ধরা গলায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে অথচ আমিই জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যে কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানি একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি করছো কেন? বসার কক্ষে মানুষ রয়েছেন, তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলায় আওয়াজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় যে ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, এখন তার উপরে জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠে বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশিতে শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমার উপর, তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিলেন, সেই ভুল সংশোধনের আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ডুকরে দেখল পৃথা, কান্না জড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বুঝাও একটু। তুমি বুঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে। খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে। তারা দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছেন, মেয়ে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বোঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পাতে তাকিয়ে শুধালো, তুমি সত্যিই বাবাকে বোঝাবে তো? সুফিয়া বেগম অভয় দিয়ে বললেন, হ্যাঁ বোঝাবো। মায়ের কথায় একটু ভরসা পেল পৃথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে। তবে সাজলো না একটু। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেনি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। খানিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের সেখানে বুলি আউড়িয়ে পৃথা নতমস্তকে সকলকে সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসলো সোফায়, তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বাবা তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পরপর থেকে মস্তিষ্কে একটু পরপর তুর্য নামক ব্যক্তিটি হানা দিচ্ছে। তা তো তুর্যের কথা মনে আসার কথা নয়।
তবে এই কয়টা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে 3 জন পৌর নারী এবং 2 জন প্রবীণ পুরুষ, অতীব তার কাছেই দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আর কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সবই পারে। সময় অতিবাহিত হলো আরো একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন একগাল হেসে পৃথাকে শুধালো। তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে। তবু ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল। পৃথা ইসলাম। পাশে আরেক মহিলা হাসলেন, বললেন, বাহ, ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতো মিষ্টি। মহিলার কথা শেষ হতে না হতেই দরজার দিকে থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তো ওকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও, বেশ গম্ভীর কণ্ঠে। এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম। দেখি কার বুকে কত বড় পাটা আমার বউয়ের বিয়ে দিবে।